স্টেটের প্রধানের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি, ব্যক্তি মোহাম্মদের চিঠি না, মক্কার রাষ্ট্রপ্রধান। এখন যে রিফরমেশন, উনি রাষ্ট্রপ্রধান লেখা ছিল, আল্লাহর রাসূল তিনি পাঠাচ্ছেন চিঠি। ওখানে লেখা ছিল না যে আমি ইসলামিক রাষ্ট্রের প্রধান, আমি চিঠি লেখা ছিল যে আমি আল্লাহর মনোনীত রাষ্ট্রের প্রধান হিসেবে পাঠিয়েছেন চিঠি। ইসলামের উদ্দেশ্য রাষ্ট্র গঠন না, কারণ মদিনা চার্টার ওয়াজ নট এ কনস্টিটিউশন অফ দ্য ইসলামিক স্টেট। মদিনা ওয়াজ নট এ ইসলামিক স্টেট। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের অর্থনৈতিক বিষয় আছে, ইসলামের সামাজিক বিষয় আছে, ইসলামের পারিবারিক বন্ধন আছে, ইসলামের মিরাসি আইন আছে, ইসলামের জুরিসপ্রুডেন্স আছে, ইসলামের সাক্ষ্য আইন আছে, পররাষ্ট্রনীতি আছে, সুতরাং যুদ্ধনীতি আছে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। রাষ্ট্রনীতি আছে, অবশ্যই রাষ্ট্রনীতি আছে। চার খলিফা যে রাষ্ট্র পরিচালনা করছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান, হযরত আলী, তারা রাসূলের পদাঙ্ক অনুসরণ করে তারা রাষ্ট্র চালিয়েছেন। যদি ইসলামের রাজনীতি আলাদা হতো, এই চার খলিফার রাষ্ট্র পরিচালনাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তা তো রাষ্ট্র চালিয়েছে। প্রশ্ন করেছেন ইসলামী রাষ্ট্র আছে কিনা? অবশ্যই রাষ্ট্র আছে, রাষ্ট্র ধারণা আছে। ইসলামে যারা এই দিনের অনুসারী হবে এবং তারা এর সভরেন্টির আনুগত্য করবে, সেটাই সে রাষ্ট্র। মদিনাতে যখন আল্লাহ রসুল প্রথম রাষ্ট্র কায়েম করলেন, এখানে 3টা ইহুদি গোত্র ছিল, বনু কোরাইজা, বনু নাজির, বনু কানুইকা। তাদেরকে নিয়ে একটা চুক্তিতে আবদ্ধ হইলেন, যেই চুক্তির অন্যতম ছিল রাষ্ট্রের সভরেন্টি। তার রাষ্ট্র না হলে কোনটা এরিয়ার সভরেন্টির প্রশ্ন আসে না। হোয়ার ইজ দেয়ার ইজ এ কোশ্চেন অফ সভরেন্টি, কোশ্চেন কামস ফ্রম পলিটিক্যাল সায়েন্স। দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা। বহিঃশত্রু আক্রমণ হলে উভয়ে মিলে মোকাবেলা করবে নিরাপত্তার জন্য। কেউ আক্রান্ত হইলে তারা সহযোগিতা করবে। সুতরাং আমি শেষ করি, তা বললেন কাজেই রাষ্ট্র আল্লাহর রসুল মদিনায় কায়েম করেছিলেন। ইসলামের প্রথম কনস্টিটিউশন মদিনা সনদ, তারপরে তো মক্কা বিজয়ের পরে মক্কা ও রাষ্ট্র কায়েম হয়েছে। জসিম ভাইয়ের কিছু কথার সঙ্গে হেলাল ভাই একটু দ্বিমত করেছেন। হেলাল ভাই দ্বিমতগুলো একটু শুনে আসতে চাই পারবে শুরুতে। দেখেন, আমাদের আলোচনাটা এখন থিওক্রেসির দিকে চলে গেছে, ধর্মতত্ত্বের দিকে চলে গেছে। আমি বলতে চাচ্ছি যে ইসলাম একটা ব্যবস্থার নাম বা দ্বীনের নাম। আল্লাহ বলছে ইন্নাল্লাহে ইন্দা দ্বীন ইসলাম, ইন্নাল্লাহ ইসলাম, কি জানো এরা, মানে আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ্দীনা, নিশ্চয়ই সেই ব্যবস্থা, ইনদাল্লাহে, আল্লাহর কাছে, ইসলাম। তাহলে ইসলাম একটা ব্যবস্থার নাম। এখন এই ইসলামের এই ব্যবস্থার উদ্দেশ্য কি? টু মেক এ কমিউনিটি, একটা সম্প্রদায় বা উম্মা গঠন করা, তাই না? একটা উম্মা গঠন করে, সেই উম্মা গঠন হবে কিসের বেসিসে? বিলিভিং ইন দ্য ওয়াননেস অফ গড, আল্লাহর একত্ববাদের উপরে একটা উম্মা গঠন হবে। আচ্ছা, তাই আমি বলতে চাচ্ছি ইসলামের উদ্দেশ্য রাষ্ট্র গঠন না, কারণ মদিনা চার্টার ওয়াজ নট এ কনস্টিটিউশন অফ দ্য ইসলামিক স্টেট। মদিনা ওয়াজ নট এ ইসলামিক স্টেট। ইসলামের রাষ্ট্র গঠন করতে হয়, আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে এথেন্সের নগর রাষ্ট্র থেকে, তাই না? সেই রাষ্ট্রীয় বিজ্ঞানে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে আছে যে রাষ্ট্র থাকে তার একটা বাউন্ডারি থাকতে হবে, তার একটা নির্দিষ্ট পতাকা থাকতে হবে, তাই না? নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। তা আপনি কি মনে করেন যে ইসলামকে কোনো বাউন্ডারি দিয়ে বেঁধে ফেলা যায়? ইসলাম কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য? ইসলামের কি কোনো পতাকা আছে? ইসলামের কোনো নির্দিষ্ট বাউন্ডারি আছে? অর্থাৎ রাষ্ট্রের সঙ্গের মধ্যে ইসলামের এই সংজ্ঞাগুলো যায় না। সেই জন্যই বলছি ইসলামের রাষ্ট্রেরই কোনো ধারণা আছে কি না। আমার ধারণা যে ইসলামে কোনো রাষ্ট্রের ধারণা নেই। মদিনা যে সনদের কথা বলে সেটা ছিল কন্ট্রাক্ট বিটুইন বিলিভার অ্যান্ড নন বিলিভার। মদিনায় যে সমস্ত ইহুদিরা বসবাস করতো, মানে অবিশ্বাসীরা এবং বিশ্বাসী যারা বসবাস করতো, তারা কিভাবে কোএক্সিস্ট করবে তার মধ্যে একটা চুক্তি ছিল মদিনা সনদ। সেইটাকে আপনারা কালের প্রবাহে আমরা বলি যে মদিনা রাষ্ট্র, মদিনা, এটা আমার বক্তব্য। আমি আমার বক্তব্য আপনাকে মানতে হবে তা বলছি না। তাই আমি বলছি যে মদিনা চার্টার টু কন্ট্রাক্ট বিটুইন বিলিভার অ্যান্ড নন বিলিভার্স, এবং এটা কোনো রাষ্ট্র ছিল না। ইসলামিক রাষ্ট্র যদি থাকতো তাহলে পৃথিবীতে আজকে ইসলামিক রাষ্ট্র থাকতো। কিন্তু জামাত এখন আসলে ইসলামী রাষ্ট্রের, জামাত যদি আপনার ইসলামী আন্দোলনটা করে, তো সেই আন্দোলনের উদ্দেশ্য হবে একটা উম্মা গঠন করা।
তো একটা সম্প্রদায় গঠন করা সারা পৃথিবীতে, তাদের মূল বক্তব্য যে ওয়াননেস অফ গড। সেখানে রাষ্ট্র গঠন করতে হবে। তো রাষ্ট্র গঠন করলে তো আপনি কলোনি হয়ে যাচ্ছে, মানে একটা ছোট পর্যায়ে হয়ে যাচ্ছে। এখন যে জামাত গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে আসতেছে, যেখানে জামাত ওয়েলফেয়ার স্টেটের পলিটিক্স করতেছে, সেখানে আসলে জামাত তারা বলছে যে আমরা রিফর্ম করব, ধারণা নিয়ে জামাত আসছে কিনা এটা প্রশ্ন থেকে রিফর্ম, তারা বলছে অনেক যে রিফর্ম করব তাদের পলিটিক্সটা। এখন আমার বক্তব্য, ইসলামকে রিফর্ম করা যায়, ইসলামকে রিফর্মিস্ট কোনো। জি, একটু জসিম ভাইয়ের কাছে এই প্রশ্ন আসে। জসিম ভাই, আপনারা রিফর্ম করার কথা বলছেন, হেলাল ভাই বললেন ইসলামী রাষ্ট্রের যে ধারণা, সেই ধারণায় কি আপনারা আছেন, নাকি আসলে এখন যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা বলা হচ্ছে, কল্যাণমূলক রাজনীতি বা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হচ্ছে, সেদিকে টার্ন করছে? আমরা 1 ইঞ্চিও ডেভিয়েট করি নাই, বিচ্যুত হইনি। আচ্ছা, আমি আমার ছোট ভাই বন্ধু আজিজ বাড়ি হেলালের কথা র্যাশ ধরে বলতে চাচ্ছি, যেটা উনি বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন এখানে ব্যবস্থা যেটা বলেছেন ফাইন, কিন্তু এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ। এই ব্যবস্থাটা শুধু বিশ্বাস নয়, বিশ্বাসের সাথে আচার আচরণ, লেনদেন, সামাজিক সমস্ত কিছু, বিহেভিয়ারিজম হচ্ছে পদ্ধতি। আচ্ছা, আর আল্লাহর ভাষা এটা একটা জীবন ব্যবস্থা। এখন জামাত আসলে যেমন কি ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র চায় কিনা? আমি আসতেছি, জামাত আগামী নির্বাচনে যদি ক্ষমতায় আসে, আমি এখানে আসতেছি। সুতরাং এখানে এই দিন কায়েম হলে এর শুধু পরিসীমা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তা না। যারা যারা এই ফেডারেশনে আসবে, বিশ্বাস হবে, রাষ্ট্রের সম্প্রসারণ হবে, পরিধি বাড়বে। রাষ্ট্রের পরিধি বাড়ে না? আপনার এখনো তো আধুনিক রাষ্ট্রগুলোর মধ্যে আপনি দেখেন, আর যারা যুক্ত হলে ফেডারেশন হয়, আমেরিকার স্টেট 50টা স্টেট নিয়ে পাকিস্তান ইন্ডিয়া মিলে একটা রাষ্ট্র হবে না, সেই রাষ্ট্র পৃথিবীতে 240টা রাষ্ট্র। আচ্ছা, আমি শেষ করি। ইসলামী রাষ্ট্র যখন মক্কা মদিনায় হলো, এবং যদি সেখানে যদি ভাই যেটা বললেন যে দুইটা কমিউনিটির মধ্যে কোএক্সিস্টেন্স একটা চুক্তি, এটা কমপ্লিট কথা না। হেলাল ভাইয়ের কথাটা আংশিক, কিন্তু যদি সভরেন্টি না থাকতো, বহিঃশত্রুর আক্রমণ হলে জয়েন্টে মোকাবেলা করবে। সরকারটা কি, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, বাউন্ডারিটা কি ছিল? এবং মদিনা ছিল বাউন্ডারি, এবং মদিনা আক্রান্ত হলে জয়েন্টলি মোকাবেলা করব। মক্কা আসতেছে, এটা মক্কাও সেম ঘটনা। মদিনার বাউন্ডারির বাইরে আরেকটা সেপারেট স্টেট হয়েছে, সেখানে আরেকটা সেপারেট স্টেট ছিল, মক্কা একটা স্টেট না। সুতরাং শাসন ছিল। এখানে শুধু ধর্মের ভিত্তিতে দুইটা কমিউনিটির কোএক্সিস্টেন্সের এগ্রিমেন্ট না, এটা মদিনার সভরেন্টি, তার স্বায়ত্তশাসন, সার্বভৌমত্ব। তার হেড ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার হেড কে ছিলেন? মক্কা বিজয় করলাম কি জন্য? মক্কার সঙ্গে যুক্ত করা হলো নাকি আলাদা রাষ্ট্র? তার মানে কি আক্রমণ করা হলো তাহলে মক্কা? না, মক্কা অটোমেটিক্যালি বিনা রক্তপাতে জয় হয়েছে, এবং সেখানে ইসলামের শাসন কায়েম হয়েছে। সেখানকার প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধারাবাহিকভাবে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান। সুতরাং রাষ্ট্রের কনসেপ্ট না থাকলে তাহলে সেখানে তারা এই দেশ কীভাবে, রাষ্ট্রদূত পাঠিয়েছেন বিভিন্ন দেশে, তার ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন ছিল। মক্কা থেকে প্রায় অনেকগুলি দেশে আল্লাহর পথে দাওয়াত দিয়ে, আপনি কিন্তু এটা ঠিক বলেন, শুধু ইসলামের দাওয়াত পাঠাইছেন উনি আপনার আবিসিনিয়ায় নাজ্জাশীর কাছে রাষ্ট্রদূত পাঠাইছেন কি জন্য? যে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, এবং তার লোকগুলোকে যাতে ওইখানে নিরাপদে আশ্রয় দেওয়া হয়। ইলিয়াসের কাছে পাঠাইছেন রাষ্ট্রদূত কি জন্য? যে সে যদি আল্লাহর পথে না আসে তাকে যুদ্ধ করে। রাষ্ট্রের কোনো বিষয় না, ইন্ডিভিজুয়াল কোনো কমিউনিটির ব্যাপার না, এটা একটা স্টেটের প্রধানের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি, ব্যক্তি মুহাম্মদের চিঠি না। মক্কার রাষ্ট্রপ্রধান এখন যে রিফরমেশন, উনি রাষ্ট্রপ্রধান লেখা ছিল, আল্লাহর রাসূল তিনি পাঠাচ্ছেন চিঠি। ওখানে লেখা ছিল না যে আমি ইসলামিক রাষ্ট্রের প্রধান, আমি চিঠি লেখা ছিল যে আমি আল্লাহর মনোনীত রাষ্ট্রের প্রধান হিসেবে পাঠিয়েছেন চিঠি। না, চিঠিখান তো ইতিহাসে আছে, তো লেখছে যে আমি আল্লাহর মনোনীত রাসূল, আমি আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি। এই আলোচনাটি এইটাই লেখা আছে। এখানে রাষ্ট্রের প্রশ্ন থাকবে, যেহেতু ইসলামী রাষ্ট্র নিয়ে আলোচনাটা আসলে এখানে চলে এসেছে, আমরা রাজনীতি নিয়ে শুরু করেছিলাম। সেখানে জামাত আসলে যদি ক্ষমতায় আসে, তাহলে কি তারা ইসলামী রাষ্ট্র গঠন করবে বা কায়েম করবে কিনা এই প্রশ্ন থাকবে। এখন যে পদ্ধতিতে জামাত নির্বাচন করছে, গণতান্ত্রিক পদ্ধতিতে, এই পদ্ধতিতে জামাত যদি নির্বাচন করে, আপনি তো ইসলামী রাষ্ট্রের ধারণাকে ডিফেন্ড করছেন, সেই জায়গায় জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে কি জামাত ইসলামী রাষ্ট্র কায়েম করবে? আপনাকে অনেক ধন্যবাদ। ইসলাম প্র্যাকটিসের মাধ্যমে এ পর্যন্ত এসে আমরা পেয়েছি ইসলামের ইটসেলফ রিলিজিয়নের মধ্যে, তার দিনের মধ্যে, আন্দোলনের মধ্যে
রিফরমেশনের কিচ্ছু নেই, এটা আল্লাহ প্রদত্ত। আচ্ছা, যুগোপযোগী করার জন্য যদি কিছু ইসলাম শরিয়া কন্ট্রাডিক্ট না করে, এটা ইসলামী ফকিরা অনুমোদন দিয়েছেন। সেই বিবেচনায় গণতান্ত্রিক পদ্ধতি এখন হচ্ছে মানুষের নেতা নির্বাচনের একটা অ্যাকসেপ্টেড পদ্ধতি। সেই কারণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষ যে নির্বাচনের ব্যবস্থায় পার্টিসিপেট করে, জামাত মনে করে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য এটা একটা সায়েন্টিফিক পদ্ধতি, জনের উইলকে প্রকাশ করে, কাজে এটা আমরা অ্যাডাপ্ট করে নিয়েই নির্বাচনে আমরা পার্টিসিপেট করছি। এবং রাষ্ট্রের মডিফিকেশনের ক্ষেত্রে জনগণের উন্নয়ন, কল্যাণ যত বেশি এটাকে উন্নত করা যায় সেটা আলোচনার ভিত্তিতে করা যেতে পারে। ইসলামের প্রিন্সিপালকে মডিফাই করার কোনো বিষয় এখানে নেই, এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত এবং আল্লাহ পাক এটা কমপ্লিট করে দিয়েছেন। এবং আমি কথা বলে এটা আর একটু কনফার্ম করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেখবর না, নাউজুবিল্লাহ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যদি তোমাদেরকে এই রাষ্ট্রের ক্ষমতা দেই, দায়িত্ব দেই, তোমাদের 4টা কাজ হবে। কী কী কাজ করবে? নামাজ কায়েম করবে, জাকাত ভিত্তিক অর্থনীতি করবে, সমস্ত মারুফ কাজ, নেক কাজ করবে, অন্যায় কাজকে প্রতিহত করবে। রাষ্ট্রের কনসেপ্ট ইসলামী সেলফ ডিক্লারেশন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি তোমাদের ক্ষমতা দেই, এই আয়াতটা কিন্তু যদি তোমার ক্ষমতা দেই, রাষ্ট্রের কথা বলছে কোন ক্ষমতা মানে কি? যদি তোমার ক্ষমতা দেই, কিসের ক্ষমতা? আমি যে তোমার ক্ষমতা দেই, তুমি যে মারুফ কাজ বলবা, তো কিসের মারুফ কাজ? ভালো কাজ। কিন্তু বরাবরই প্রশ্ন যে রাষ্ট্রের কথাটা আসলে কোথায় বলা হয়েছে? এটাই তো রাষ্ট্রের কনসেপ্ট। যদি দায়িত্ব দেয়, কাকে দায়িত্ব দিবে? ক্ষমতা দিবে। ওইখানে তো রাষ্ট্রের কথা বলছেন না, এখানে যদি এমপি, মিনিস্টার, প্রেসিডেন্ট সব ইনক্লুড, রাষ্ট্রের ক্ষমতা দিয়ে যদি তোমাকে। আচ্ছা, হেলাল ভাই একটু ব্যাখ্যাটা শুনে। হেলাল ভাই, আমি বলছি, দেখেন, আমার প্রথম কথা হলো যে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে অবশ্যই শরিয়া আইন কিন্তু মুসলমানদের মানতে বাধ্য, অব্লিগেটরি নাকি? অবশ্যই শরিয়া আইন মানতেই হবে। এখন রাষ্ট্রে কি শুধু বিলিভাররা থাকবে, নন বিলিভাররা থাকবে না? আল্লাহ বলছে না যে আপনার লা ইকরাহা ফিদ্দিন, এই ব্যবস্থায় কেউ জোরজবরদস্তি করতে পারবে না। তাহলে শরিয়া আইন মানতে বাধ্য কারা? রাষ্ট্রের সব লোক। রাষ্ট্রে তো নন বিলিভারও আছে, তারা কি শরিয়া আইন মানবে? শরিয়া আইন মানবে শুধুমাত্র কমিউনিটির লোক। শরিয়া আইনটা মানবে শুধুমাত্র কমিউনিটির লোক। আমরা যারা ইসলামিক কমিউনিটির লোক, আমি মানতে বাধ্য, না মানলে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি মানতে বাধ্য। এখন আপনার রাষ্ট্রে কিন্তু শুধু বিলিভাররা থাকে না, সেই জন্য আল্লাহ বলছে সূরা হুজরাতের একটা চ্যাপ্টার, আমি ওনার মতো আরবি বলতে পারবো না, যে হে মানুষ, আমি একটা নারী এবং একটা পুরুষ হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, অতঃপর তোমাদের আমি জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এই যে জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, উনি তো বলতে পারতেন যে আমি সবাইকে, আমরা এক ইসলামে আমি তৈরি করেছি, বলেননি তো? আমি তোমাদেরকে জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এটা একটা ব্যাখ্যা, কি জন্য চিনতে পারি। এখন আপনি যদি রাষ্ট্র কায়েম করেন, সেই রাষ্ট্রে নন বিলিভাররা থাকবে, আর ইসলামিক রাষ্ট্রের তো শরিয়া আইন মানতে বাধ্য। আপনি প্রত্যেক ইসলামিক, যে ইসলাম যাকে দাবি করে যে আমি মুসলমান, মানে আমি দাবি করে, তাকে শরিয়া আইন মানতে হবে। তাহলে যে লোক মুসলমান না, সে রাষ্ট্রে বসবাস করতে পারবে না, বসবাস করতে পারবে? তাকে তো শরিয়া আইন মানতে হবে। এই জন্য শরিয়া আইন মানতে বাধ্য হলো ইসলামিক আমাদের কমিউনিটি, যে উম্মা, ওই যে ওয়াননেস অফ গড, এইটাকে বেসিস ধরে আমরা যে উম্মা সারা পৃথিবীতে গঠন করি। এই জন্য বলি ইসলাম একটা আন্দোলনের নাম, ইসলাম একটা ব্যবস্থার নাম, যেই ব্যবস্থা একটা উম্মা গঠন করে, যে ব্যবস্থা কোনো রাষ্ট্র গঠন করে না। রাষ্ট্র একটা সংকীর্ণ ব্যাপার, রাষ্ট্রের একটা বাউন্ডারি থাকে, রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকে, নির্দিষ্ট পতাকা থাকে। সেই ইসলামকে আপনি এরকম ছোট একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখতে পারে না। যদি তাই হতো তাহলে পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র আজ কিছু না কিছু আজকে থাকতো, মডেল রাষ্ট্র হলেও থাকতো। যেহেতু ইসলামের রাষ্ট্রের কোনো ধারণা নেই, এটাই আমার ধারণা। হয়তো ইসলামিক স্কলাররা আরও অনেক বড় বড় বক্তৃতা দিতে পারেন, কিন্তু ইসলামিক রাষ্ট্র হলে আপনি দেখেন শরিয়া আইন মানতে হবে। সেই শরিয়া আইন, সে রাষ্ট্রে তো হিন্দুরাও বসবাস করবে, খ্রিস্টানরা, তারা কি শরিয়া আইন মানবে? শরিয়া আইন মানতে আমাদের হাতে 1 মিনিট সময় আছে। আপনারা এই প্রশ্নটা নিয়ে একটু জসিম ভাইয়ের কাছে যায়। জসিম ভাই, যে প্রশ্নটি তুলেছেন হেলাল ভাই, যে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে তো শরিয়া আইন মানতে বাধ্য, সেখানে যারা অমুসলিম তারা কেন শরিয়া আইন মানবে? জি, আপনাকে ধন্যবাদ। এখানে হেলাল ভাইয়ের সাথে আমি আংশিক একমত, একটু ডিফারেন্স অফ অপিনিয়ন। শরিয়া আইন অন্য ধর্মের উপর বাধ্যতামূলক নয়, কোরআন হাদিসে দলিল আছে, লম্বাভাবে বলতে চাচ্ছি না।
এটা উনিও বলেছেন। সুতরাং শরিয়া আইন চালু মানে মুসলিম যারা, তারা শরিয়ার যে সমস্ত শরিয়া ভিত্তিক ব্যবস্থা তা মানতে বাধ্য। তাহলে কি এক রাষ্ট্রে দুই ধরনের অবশ্যই না, 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 আইন থাকবে, অমুসলিমদের অধিকার থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদিও যদি থাকতে পারে মদিনা রাষ্ট্রে, হিন্দুরা থাকতে পারবে না কেন? অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যত জেনারেল ম্যানেজমেন্ট, এটা তারা সুফল ভোগ করবে। ধর্মীয় অনুশাসনগুলি যেগুলি নাকি কম্পালসারি, সে মুসলিমদের জন্য কম্পালসারি, বাকিরা ওই রাষ্ট্রের নাগরিকার উপরে শরিয়া আইনের যে ধর্মীয় পার্টটা, এটা বাধ্যতামূলক নয়। সুতরাং ইসলামী অন্যান্য ধর্মের এখানে অবস্থানের ব্যবস্থাকে নিশ্চিত করেছে। সুতরাং শরিয়া আইন তারাও মানতে হবে, এটা মিসকনসেপশন, এটা তারা মানতে বাধ্য নয়। একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কয় রকম হবে? একটা হলো সুদভিত্তিক অর্থনীতি, একটা হলো সুদবিহীন অর্থনীতি। তাহলে একটা রাষ্ট্রের অর্থনীতির আপনার ক্যারেক্টারটা কেমন হবে, আচ্ছা, একটা রাষ্ট্রের ম্যানেজ আপনার সিস্টেমটা কেমন হবে, একটা রাষ্ট্রের আপনার আপনার সোশ্যাল কন্ট্রাক্টগুলো কেমন হবে, ইসলামিক রাষ্ট্রে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। এই প্রশ্নের সমাধান হয়তো আমরা আজকের আলোচনা থেকে করতে পারবো না। ইসলামিক রাষ্ট্র যদি থাকতো পৃথিবীতে ধারণা, তাহলে কোনো একটা মডেল আমরা পাতাম। আমি বারবার বলছি, মদিনা সনদ ওয়াজ এ কন্ট্রাক্ট বিটুইন দ্য টু আপনার বিলিভার্স এন্ড বিটুইন দ্য বিলিভার্স এন্ড নন বিলিভার্স, কিভাবে কোএক্সিস্ট করতে পারে, এখানে অন্য আর কিছু ছিল না। এক মিনিটের বলতে চাই, এখনো ইসলামী রাষ্ট্র হিসেবে আংশিক লিমিটেশন সত্য। সৌদি আরব ইসলামী রাষ্ট্র, ইরান ইসলামী রাষ্ট্র। আপনার কি মনে হয় ইসলাম সৌদি আরব ইসলামী রাষ্ট্র? কেউ বলবে বিস্তারিত আলোচনা দর্শক, এই ছিল আমাদের আজকের এখন প্রকাশের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।